হ্যালো স্টুডেন্টস, তাহলে আমাদের ব্ল্যাকবোর্ড ক্লাসেস চ্যানেলটাতে থার্মোডাইনামিক্স চলছিল। আমরা লাস্ট এন্ট্রপির ভিডিও লেকচার 6-এ দিয়েছিলাম। আজকে আমরা লেকচার 7 নিয়ে এসেছি, যেখানে থার্মোডাইনামিক্সটা আমি অলমোস্ট কমপ্লিট করে দেবো থিওরি। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা এন্ট্রপির কন্টিনিউয়েশন থেকে মুভ করি। আমরা এন্ট্রপির বিভিন্ন যে কেসেস গুলো আছে সেইগুলো আমরা এক্সপ্লেন করে দিয়েছিলাম এবং কি কি পয়েন্টার্স এখান থেকে এনেছিলাম দেখি। পয়েন্টার নাম্বার ওয়ান এনেছিলাম যে যদি ডেল্টা এন জি গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে, যদি কম মানে প্রোডাক্টের নাম্বার অফ মলিকিউলস বেশি থাকে, রিঅ্যাক্টেন্টের নাম্বার অফ মলিকিউলস কম থাকে, তাহলে ডেল্টা জি যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে ডেফিনেটলি ডেল্টা এস সিস্টেম উইল বি গ্রেটার দ্যান 0। কিন্তু এখান থেকে আমরা স্পন্টিনিটি সম্বন্ধে কোনো বক্তব্য দিতে পারি না, কারণ একটা প্রসেস স্পন্টিনিয়াস হবে কি হবে না সেটা ডিসাইড করে এন্ট্রপি অফ ইউনিভার্স, তাই তো? সিমিলারলি আমরা আবারও বলেছি পরের পয়েন্টে যে যদি আমার ডেল্টা এন জি লেস দ্যান 0 হয়, নেগেটিভ হয়, তাহলে আমার এন্ট্রপি ডেল্টা এস সিস্টেম, কিন্তু বারবার বলছি লেস দ্যান 0, এন্ট্রপি নেগেটিভ হচ্ছে মানে প্রসেস নন স্পন্টেনিয়াস বলতে পারবো না, কারণ এটা এন্ট্রপি অফ সিস্টেম। আমার এন্ট্রপি অফ সারাউন্ডিং যতক্ষণ না থাকবে ততক্ষণ আমি এন্ট্রপি রিলেটেড কোনো কমেন্ট করতে পারবো না। এইসব আমরা বলে ফেলেছিলাম। এবার আমরা থার্ড লর কি বক্তব্য আসছে দেখি। আমরা থার্ড ল সম্বন্ধে কি বলছি? আমরা থার্ড ল সম্বন্ধে বলছি যে এন্ট্রপি অফ পারফেক্ট ক্রিস্টাল, লিখে নাও, এন্ট্রপি অফ পারফেক্ট crystal is 0 at 0 Kelvin, ঠিক আছে? তার মানে যদি আমরা কোনো সিস্টেমকে 0 কেলভিনে রিচ করাতে পারি এবং যদি সেটা পারফেক্ট ক্রিস্টাল হয়, পারফেক্ট ক্রিস্টাল মানে যখন সলিড স্টেট পড়বে দেখবে কোনো ডিফেক্ট নেই, নো ডিফেক্ট, ঠিক আছে? যদি একটা সিস্টেম মানে তার অ্যারেঞ্জমেন্টে কোনো হ্যাপাজার্ডনেস নেই, কোনো ডিফেক্ট নেই, সেরকম পারফেক্ট ক্রিস্টাল কি আছে? পারফেক্ট ক্রিস্টাল কিন্তু HCl। আর খুব একটা কিছু জানতে হবে না, জাস্ট ইনফরমেশন যে HCl এর অ্যারেঞ্জমেন্ট একদম পারফেক্ট থাকে, HCl এভাবে থাকে, কোনো হ্যাপাজার্ড ClH হয়ে যায় না। তো আমাদের থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে এন্ট্রপি অফ পারফেক্ট ক্রিস্টাল ইজ 0 যদি আমরা 0 কেলভিন টেম্পারেচারে রিচ করতে পারি। তাহলে এখন আমাদের এন্ট্রপির মেইন কিন্তু ভিডিও লেকচার 6টা ছিল। তাহলে এটা যদি আমার এন্ট্রপি রিলেটেড বক্তব্য হয়, তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমার থার্ড লর অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন of third law কি? থার্ড লর অ্যাপ্লিকেশন কি? থার্ড লর অ্যাপ্লিকেশন হচ্ছে টু ডিটারমাইন the entropy of element, to determine the entropy of a species. একটা জিনিস আমরা বলি, আমরা যা স্টেট ফাংশন শিখেছিলাম, যা থার্মোডাইনামিক স্টেট ফাংশন শিখেছিলাম, এক এক করে দেখি। কি স্টেট ফাংশন শিখেছিলাম? স্টেট ফাংশন শিখেছিলাম ইন্টারনাল। কি স্টেট ফাংশন শিখেছিলাম ইন্টারনাল এনার্জি। মনে পড়ছে কিনা দেখি। internal
ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন শিখেছিলাম এবং এই স্টেট ফাংশনের মধ্যে আমি সব স্টেট ফাংশনগুলোকে যদি আলাদা করে লিখে দিই স্টেট ফাংশন আমরা ইন্টারনাল এনার্জি শিখেছিলাম এবং ইন্টারনাল এনার্জি বলেছি ফর আ সাইক্লিক প্রসেস ইন্টারনাল এনার্জি চেঞ্জ 0 হয় দেখেছি এবং আমরা বলেছি যে অ্যাবসলিউট ইন্টারনাল এনার্জি বার করা সম্ভব নয় আমরা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বার করতে পারি we cannot determine internal energy we cannot determine internal energy we can only determine its absolute we can determine its change ঠিক আছে আমরা absolute value determine করতে পারি না we cannot determine the absolute value we cannot determine the absolute value of internal energy we can only determine its change ঠিক আছে এটা পয়েন্ট 1 পয়েন্ট 2 তে কি ছিল পয়েন্ট 2 তে আমার বক্তব্য কি ছিল পয়েন্ট 2 তে ছিল একই ভাবে সেকেন্ড ইন্টারনাল মানে স্টেট ফাংশন ওয়াজ এনথালপি তাই তো এনথালপি ছিল এনথালপিরও সেম ডেল্টা এইচ আমরা বার করতে পারি শুধু এইচ বার করতে পারি না আর সাইক্লিক প্রসেস হলে ডেল্টা এইচ ইকুয়াল টু 0 ঠিক আছে আর এইটা সেম কিন্তু হ্যাঁ আবার এটা কপি পেস্ট করে লিখে নেবে আর আমরা কি শিখেছি আমরা এনট্রপি শিখেছি কিন্তু but we can বলে ফেল but we can determine its absolute value ঠিক আছে আর সাইক্লিক প্রসেসের জন্য ডেল্টা এস আবার 0 হবে ডেল্টা এস সিস্টেম কিন্তু হ্যাঁ আচ্ছা ফোর্থ আমরা আরেকটা প্যারামিটার আজকে শিখে যাব Gibbs free energy but we can determine the absolute value of entropy using third law of thermodynamics আর Gibbs free energy সাইক্লিক প্রসেসের জন্য তার মানে অল দিস স্টেট ফাংশন এই চারটেই স্টেট ফাংশন কিন্তু হ্যাঁ Gibbs free energy ডেল্টা এস Gibbs free energy যদি আমি ডেল্টা জি নিই সাইক্লিক ইকুয়াল টু 0 হবে and absolute value cannot be determined delta 0 absolute value আমরা ডিটারমাইন করতে পারি না কিন্তু এনট্রপিটা আমরা এক্সপেরিমেন্টালি এনট্রপির ভ্যালু পেতে পারি তাহলে কি বললাম থার্ড ল অফ থার্মোডাইনামিক্স ঢুকছি এনট্রপি র্যান্ডমনেস ডিসঅর্ডারনেস একদম ভালো করে বোঝা হয়ে গেছিল এবার এটাকে ইউজ করে আমরা এখানে সব স্টেট ফাংশনগুলোকে ভেঙে দিয়েছি ইন্টারনাল এনার্জি একটা স্টেট ফাংশন এনথালপি একটা স্টেট ফাংশন এনট্রপি একটা স্টেট ফাংশন Gibbs free energy একটা স্টেট ফাংশন
সব স্টেট ফাংশনগুলোরই সাইক্লিক প্রসেসে জিরো, কোনোটা অ্যাবসলিউট ভ্যালু বার করা যায় না এক্সেপ্ট এন্ট্রপি, এন্ট্রপিরই শুধু অ্যাবসলিউট ভ্যালু বার করা যায় ইউজিং থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। এবার এই যে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স খুললেই আমরা একটা এরকম গ্রাফ পাবো, ঠিক আছে? এই গ্রাফটার মিনিং যদি আমাকে ডিটারমাইন করতে হয়, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, আমি জার্নি কোথায় শুরু করেছি, আমি শুরু করেছি 0 কেলভিনে, ঠিক আছে? 0 কেলভিন রিচ করা পসিবল নয়, কিন্তু সাপোজ 10 কেলভিন, 15 কেলভিন, 20 কেলভিন এই জায়গাতে আমি পৌঁছে গেছি, তার মানে তখন আমি বলছি আমার মধ্যে কোনো ডিসঅর্ডারনেস নেই। যদি আমি পারফেক্ট ক্রিস্টালাইন একটা সিস্টেম হই, আমার মধ্যে যদি কোনো কি বলবো কোনো ডিফেক্ট না থাকে, তাহলে আমি পারফেক্ট ক্রিস্টাল, এবং আমাকে যদি কেউ 0 কেলভিনে নিয়ে যেতে পারে তাহলে আমার মধ্যে কোনো ডিসঅর্ডারনেস নেই। এটা ডান। এবার সেইখান থেকে জার্নি শুরু করে যেই আমার আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, তার মানে এইখানে আমি 0 কেলভিনে আছি, সেখানে আমি আমার করসপন্ডিং মেল্টিং পয়েন্টে রিচ করছি, তার মানে এটা হচ্ছে আমার মেল্টিং পয়েন্ট। আবার এটা মেল্টিং পয়েন্ট মানে এইখানে বেসিক্যালি ফেজ চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ডান। ফেজ চেঞ্জ হচ্ছে পুরো ইকুইলিব্রিয়াম, এই ফেজ চেঞ্জের সময় ইকুইলিব্রিয়াম আছে, ফেজ চেঞ্জের সময় এখানে কি কি আছে, লিকুইড আছে, রিভার্সেবল সলিড আছে। দ্বারা ফেজ চেঞ্জটাকে আমি কিভাবে লিখি, সলিড, রিভার্সেবল, লিকুইড, এই পয়েন্টে, ঠিক আছে? এবার এই পয়েন্টটা দেখি, এই পয়েন্ট থেকে আমরা যখন এই পয়েন্টে আসছি, এই লিকুইড থেকে এইখানে, তার মানে এইখানে লিকুইডটা গ্যাসে চেঞ্জ হচ্ছে, তাহলে আবার এটা হচ্ছে ফেজ চেঞ্জ, ফেজ চেঞ্জ, ঠিক আছে? ফেজ চেঞ্জটা কার কার মধ্যে হচ্ছে, লিকুইড, রিভার্সেবল গ্যাস আছে, ঠিক আছে? লিকুইড রিভার্সিবল গ্যাস আছে, তার মানে এইটুকু জায়গাতে মেল্টিং পয়েন্ট থেকে বয়লিং পয়েন্টে পৌঁছাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমার, এই পয়েন্টটা হচ্ছে আমার টি, বয়লিং পয়েন্ট। ডান। তার মানে এইখানে এইটাতে আছে লিকুইড, এইটাতে আছে সলিড, আর এই পয়েন্টটাতে আছে গ্যাস, দেখে নে, ঠিক আছে? একদম। তাহলে তোর কাছে 0 ডিগ্রি মানে 0 কেলভিনে আছে, সেখান থেকে তুই একটা অন্য ডিফারেন্ট টেম্পারেচারে তাকে নিয়ে চলে যাচ্ছিস, এই পুরো হোল প্রসেসটাতে তুই এন্ট্রপি ক্যালকুলেট করতে চাইছিস, এটা হচ্ছে পুরো তোর সামারিটা। তাহলে আমার ডেল্টা এস হচ্ছে তোকে যে টেম্পারেচার অবধি তুই নিয়ে যেতে চাইছিস, মাইনাস হচ্ছে 0 কেলভিন। 0 কেলভিনে 0 পারফেক্ট ক্রিস্টালের জন্য আমরা আপাতত ধরে নিই, যে কোনো সিস্টেমের জন্যই 0 কেলভিনে 0 ধরে নিলাম। যদি ধরে নিই, তার মানে আমার পুরো এস একটা পার্টিকুলার টেম্পারেচার ইকুয়াল টু এনসিপি ln, বল এনসিপি ln T2 by T1, এনসিপি ln, বা আমি ইন্টিগ্রেশনের মধ্যে যদি রাখি জিনিসটা, কারণ সিপি তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আচ্ছা, এনসিপি ln T2 by T1 পেয়েছি আমরা ছোটবেলায়, T1 থেকে T2, ঠিক এই জায়গাটা কোনটা, লেকচার, অবশ্যই লেকচার 6 দেখে নিবি, কিন্তু লেকচার 6। আচ্ছা, স্কুলের জন্য এত ডিটেলে কিচ্ছু দেবে না, হ্যাঁ? স্কুলে একদম পাতি জিনিসপত্র, এগুলো আমি যে এই মেন অ্যাডভান্সের মতো করে জিনিসপত্রগুলো বলে দিচ্ছি। তাহলে এইটা হলো আমার এন্ট্রপির ক্যালকুলেশন। এবার এটাকে জাস্ট ইন্টিগ্রেট করে বার করে দিস না, মানে সরি, এনসিপি ln ডিটি বাই ln তো আসবে না, এনসিপি ডিটি বাই টি, এরকম একটা এক্সপ্রেশন এসেছিল, ভেবে দেখ। তাই এইটা যখন তুই সলভ করবি, জাস্ট ওটাকে ইন্টিগ্রেট করে কিন্তু করা যাবে না, কারণ এতগুলো ফেজ ট্রানজিশন আছে, তাহলে এটা অত ডিটেল বুঝতে হবে না। তার মানে এইটুকুর জায়গার জন্য আমার একটা এন্ট্রপি হবে ডেল্টা S1, এইটুকুর জন্য আমার হবে ডেল্টা S2, এইটুকুর জন্য হবে ডেল্টা S3,
এইটুকুর জন্য হবে ডেল্টা এস 4, এইটুকুর জন্য হবে ডেল্টা এস 5। তুই এইখান থেকে তুই 0 থেকে বেসিক্যালি এখানে পৌঁছাতে চাইছিস। তার মানে এইটুকুর জন্যে, তার মানে ডেল্টা এস 1 এর জন্য আমি লিখতে পারি, ডেল্টা এস 1 এর জন্য লিখতে পারি এনসিপি ln T2 বাই T1। ঠিক আছে, এবার এইটা দেখ, এইটা হচ্ছে সলিডের সিপি। আবার এইখান থেকে এইটুকু, তার মানে ডেল্টা এস 2 হচ্ছে ডেল্টা এইচ ফিউশন বাই টি। ঠিক আছে, আবার এইখান থেকে তার মানে ডেল্টা এস 3 আবার দেখে নে, ডেল্টা এস 3 সমান এনসিপি ln, এটা কার সিপি? সব সিপি গুলো ডিফারেন্ট কিন্তু, হ্যাঁ এটা লিকুইডের সিপি, ln T2। তার মানে এটা বেসিক্যালি আমি শুরু করেছি হচ্ছে আমার মেল্টিং পয়েন্ট থেকে বয়লিং পয়েন্টে যাচ্ছি, তার মানে টিবিপি ডিভাইডেড বাই টিএমপি। ঠিক আছে, এটাও কিন্তু 0 কেলভিন থেকে শুরু করে তুই বেসিক্যালি 0 কেলভিনে তো পৌঁছানো সম্ভব না, বেসিক্যালি তুই এখানে এর মেল্টিং পয়েন্টে আসছিস, তার মানে T2টা হচ্ছে মেল্টিং পয়েন্ট, T1টা হচ্ছে যে টেম্পারেচার থেকে শুরু করছিস। ডান। আবার S4 কি হচ্ছে ট্রানজিশন, মানে ফেজ চেঞ্জ হচ্ছে। ফেজ চেঞ্জের হিসেব কি? ডেল্টা এইচ ভেপারাইজেশন ডিভাইডেড বাই বয়লিং পয়েন্ট। ঠিক আছে, আবার দেখ ডেল্টা এস 5 তাহলে কি হচ্ছে? ডেল্টা এস 5 হচ্ছে সিপি গ্যাসের জন্যে ln, কোথায় যাচ্ছিস? টি ফাইনাল, যেখানে পৌঁছাতে হবে, ডিভাইডেড বাই টি বয়লিং পয়েন্ট। এই টোটাল পুরো হিসেবটা হচ্ছে তোর থার্ড ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে টোটাল এনট্রপি ক্যালকুলেশনের হিসেব। তার মানে এটা আমি তোকে জাস্ট বলে দিলাম যে এনট্রপির অ্যাবসলিউট ভ্যালু বার করা যায়, সেটার জন্যই আমরা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এসেছি। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে যে পারফেক্ট ক্রিস্টাল যদি হয় 0 কেলভিনে যদি যাস তাহলে তার এনট্রপি 0 হয়। মেন অ্যাপ্লিকেশন হচ্ছে এনট্রপি বার করা, এবং এনট্রপি একমাত্র স্টেট ফাংশন যার অ্যাবসলিউট ভ্যালু বার করা যায়, বাকিগুলোর কোনো অ্যাবসলিউট ভ্যালু বার করা যায় না, বাকিগুলো চেঞ্জ বার করতে হয়। এবং এটা করতে গিয়ে আমরা ডাইরেক্ট কোনোভাবে করতে পারবো না। প্রত্যেকটা জায়গায় দেখ 0 কেলভিন থেকে তার মেল্টিং পয়েন্টে আসছিস, মেল্টিং পয়েন্ট থেকে পুরো জিনিসটা মেল্ট হয়ে লিকুইড হলো, লিকুইড থেকে ভেপার স্টেটে আসছিস, পুরো জিনিসটা ভেপার হলো, এই জায়গাটা ইকুইলিব্রিয়াম আছে, তারপর গ্যাস ফেজের জন্য ক্যালকুলেট করছিস। ক্লিয়ার? তার মানে টোটাল এনট্রপি হচ্ছে পুরো জিনিসটা সামেশন। তাহলে এনট্রপি, ক্যালকুলেশন অফ এনট্রপি বলে যদি কখনো গ্রাফ থাকে, কখনো এক্সপ্রেশন থাকে, অঙ্ক খুব ডিফিকাল্ট, অ্যাডভান্স ছাড়া আশা করার চান্সেস নেই একদম। তাহলে কি অ্যাড করছি, কেন অ্যাড করছি, সেটা যেন ক্লিয়ার থাকে। ডান। এবার আমরা একদম লাস্ট যে আমাদের পোর্শন গিভস ফ্রি এনার্জি, সেই জায়গাটাতে অলমোস্ট আমরা চলে এসেছি। গিভস ফ্রি এনার্জি গল্পটাতে দেখ, গিভস ফ্রি এনার্জি দেখ, নাম্বার 1 যদি তোকে কেউ বলে যে ক্রাইটেরিয়া ফর স্পন্টেনিটি, কি বলবি? একটাই ক্রাইটেরিয়া ফর স্পন্টেনিটি আছে, আর নেই। ক্রাইটেরিয়া ফর স্পন্টেনিটি হচ্ছে এনট্রপি অফ ইউনিভার্স মাস্ট ইনক্রিজ। একটাই ক্রাইটেরিয়া অফ স্পন্টেনিটি আছে। কোন কাজ হবে, কোন কাজ হবে না, কেমিস্ট্রির অ্যাস্ট্রোলজার হচ্ছে এনট্রপি। ঠিক আছে, এনট্রপি একমাত্র ডিসাইড করবে কোন রিঅ্যাকশন হবে, কোন রিঅ্যাকশন হবে না। এবং বক্তব্য কি? এনট্রপি অফ ইউনিভার্স মাস্ট ইনক্রিজ। তাহলে ডেল্টা এস সিস্টেম
plus delta S surrounding must be greater than 0 এটাই একমাত্র ক্রাইটেরিয়া টু স্যাটিসফাই স্পন্টেনিটি আমাদের হিসেব ডান দিস ইজ একমাত্র ক্রাইটেরিয়া টু অ্যাটেইন স্পন্টেনিটি তাই তো এবার আমাদের সবকিছু রেডিমেড লাগবে তাই তো যে আমাদের সমস্যা হচ্ছে আমরা ইউনিভার্সের এন্ট্রপিটা ক্যালকুলেট করতে পারছি না খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা তাহলে আমাদের এমন একটা প্যারামিটার লাগবে যে প্যারামিটারটা যে শুধু ওই প্যারামিটারটা দিয়ে শুধু ওইটুকু দিয়ে আমি স্পন্টেনিটির আইডিয়া পেতে পারবো তাই তো সেরকম একটা আমাদের জিনিসপত্র লাগবে বললো সেরকম জিনিসপত্রের জন্যে আমরা নতুন একটা গল্প নেব দ্যাট ইজ gives free energy ঠিক আছে gives free energy বক্তব্য হচ্ছে gives free energy কি বলছে G equal to H minus TS দেখ তুই ভাবিস না কিন্তু যে এই ব্যাপারটা কি হলো থার্মোডাইনামিক্সের বিভিন্ন প্যারামিটার গুলোকে নিয়ে এক একজন জুড়ে এক এক রকম রিয়াকশন দিয়েছে ঠিক আছে মানে S equal to Q reversible by T এটা এন্ট্রপি S equal to Q irreversible by T এন্ট্রপি নয় এটাকে অন্য কিছু বলতে পারিস কিন্তু এন্ট্রপি নয় তাই তো তার মানে এটাকে অন্য কিছু বলতে পারিস তুই কিন্তু আজ যাই বলিস এন্ট্রপি বলতে পারবি না সিমিলারলি গিবস ডিফাইন করেছে যে আমি একটা এনার্জির নাম দিলাম সেই এনার্জিটা হলো জি সেটার মানে হচ্ছে এইচ মানে এনথালপি মাইনাস টি ইন্টু এস কেস বললো ভেরি গুড এবার আমি কি বলছি দেখ আমরা জিনিসকে ইজি করার চেষ্টা করছি যে এত ঝামেলা করে সিস্টেম সারাউন্ডিং দুটো জনে ক্যালকুলেট করা খুব চাপের তাই আমি এমন একটা অপশন আনছি যেখানে এমন একটা প্যারামিটার আনছি যেটা দিয়ে শুধু সিস্টেমটা ক্যালকুলেট করে দিলেই আমি তার স্পন্টেনিটি বুঝতে পারবো তো যখনই একটা জিনিসকে তুই রেডিমেড বানানোর চেষ্টা করবি তো ভাত হাঁড়িতে ফুটে ভাত হতে সময় লাগতো মানুষ প্রেসার কুকার আবিষ্কার করে দিল প্রেসার কুকার আবিষ্কার করলো সঙ্গে সঙ্গে তার করসপন্ডিং প্রচুর রোগ ফার্স্ট লাইফের রোগ ক্যান্সার বিভিন্ন টাইপের প্রবলেম সেগুলো তার সাথে বাই প্রোডাক্ট হিসেবে চলে এলো তাহলে এই গিভস ফ্রি এনার্জি দিয়ে যদি আমি স্পন্টেনিটি ক্যালকুলেট করি তাহলে আমার সমস্যা কি বলছে তাহলে একটা সমস্যা আছে অনেক প্যারামিটার ফিক্সড হয়ে যাবে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখি তার মানে কি হলো ক্রাইটেরিয়া ফর স্পন্টেনিটিতে নতুন করে এলো গিভস ফ্রি এনার্জি কিন্তু একটাই ক্রাইটেরিয়া মনে রাখবি স্পন্টেনিটির একটাই ক্রাইটেরিয়া এন্ট্রপি অফ ইউনিভার্স মাস্ট ইনক্রিজ এটা সব সময় ট্রু এবার ইউনিভার্সের এন্ট্রপি ক্যালকুলেট করা ডিফিকাল্ট কারণ সারাউন্ডিং এর এন্ট্রপি ক্যালকুলেট করা ডিফিকাল্ট তাই আমরা গিভস ফ্রি এনার্জির হেল্পটা নিচ্ছি এটুকু অবধি ক্লিয়ার ওকে গিভস ফ্রি এনার্জির ফিজিক্যাল মিনিং তো সেভাবে নেই কিন্তু ফিজিক্যাল জিনিসটা আমরা একটু চেষ্টা করছি জিনিসটাকে ভেঙে ভেঙে বোঝা তারপর আমরা ফাইনালি দেখছি কি হয় সেকেন্ড পয়েন্ট বলছে to predict gives spontaneity using gives free energy to predict spontaneity using Gibbs free energy, we can conclude to predict spontaneity using Gibbs free energy, we can conclude Gibbs free and delta G at এটা খুব ইম্পর্টেন্ট at constant temperature pressure must be নেগেটিভ ভালো করে এই জায়গাটা নোট ডাউন কর
কোনো একটা প্রসেসকে স্পন্টেনিয়াস হতে গেলে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি নেগেটিভ হতে হবে। কোনো একটা প্রসেসকে স্পন্টেনিয়াস হতে গেলে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি নেগেটিভ হতে হবে। এই স্টেটমেন্টটা ভুল। কোনো একটা প্রসেসকে স্পন্টেনিয়াস হতে গেলে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি অফ দ্য সিস্টেম at constant temperature and pressure must be negative. কথাটা বোঝা গেল? পারলাম বোঝাতে? যে কি বললাম? তাহলে স্পন্টিনিটির সেকেন্ড ক্রাইটেরিয়া হলো ডেল্টা জি কার সিস্টেমের ডেল্টা জি কার বাবা? ডেল্টা জি হচ্ছে সিস্টেমের, ডেল্টা জি অফ সিস্টেম at constant temperature and pressure must be less than 0. ঠিক আছে? must be negative. এটা হচ্ছে স্পন্টেনিটির ক্রাইটেরিয়া। সুতরাং বলা হচ্ছে যে তাহলে সেকেন্ড পয়েন্ট at equilibrium যেখানে ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে, ডেল্টা জি সিস্টেম at constant temperature pressure should be equal to 0. ঠিক আছে? পরের বক্তব্য বলল if at constant temperature and pressure delta G system যদি greater than 0 হয়, then ভেঙে বল, then this process will be non-spontaneous. At constant temperature and pressure gives free energy of the system যদি greater than 0 হয়, যদি পজিটিভ হয়, তাহলে সেই প্রসেসটা নন স্পন্টেনিয়াস হবে। তাহলে একটু বোর্ডের মতো করে, স্কুলের মতো করে ছোট করি, এনট্রপি হচ্ছে একটা প্যারামিটার যেটা মেজার করে ডিগ্রি অফ র্যান্ডমনেস। এনট্রপি নিয়ে ডিটেইল ডিসকাশন লেকচার 6-এ আছে। এনট্রপির কি ডিসিশন হলো, কোনো একটা প্রসেসকে স্পন্টেনিয়াস হতে গেলে এনট্রপি অফ ইউনিভার্স মাস্ট ইনক্রিজ প্রথম। কিন্তু কোনো একটা প্রসেসের স্পন্টেনিটি প্রেডিক্ট করতে গেলে আমার সিস্টেম এবং সারাউন্ডিং একসাথে ক্যালকুলেট করতে হচ্ছে, যেটা আমাদের পক্ষে ক্যালকুলেট করা খুব ডিফিকাল্ট। তাই আমরা নতুন একটা প্যারামিটার আনলাম, গিভস ফ্রি এনার্জি। গিভস ফ্রি এনার্জি সমান জি সমান এইচ মাইনাস টিএস। কোনো চাপ ছিল না। কিন্তু যখনই আমি জিনিসকে রেডিমেড আনছি, যখনই আমি জিনিসকে ইজি করছি, তার সাথে কিছু বাই প্রোডাক্ট আসছে। বাই প্রোডাক্টের লিমিটেশনের প্রথম প্রবলেম হচ্ছে গিভস ফ্রি এনার্জি দিয়ে একটা প্রসেস আমি তখনই স্পন্টেনিটি প্রেডিক্ট করতে পারবো যদি তার টেম্পারেচার এবং প্রেশার ফিক্স থাকে। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারের এবং প্রেশারে আমাদের বক্তব্য হচ্ছে গিভস ফ্রি এনার্জি at constant temperature and pressure of a system must be negative. যদি নেগেটিভ হয়, change in Gibbs free energy at constant temperature and pressure যদি নেগেটিভ হয় প্রসেস স্পন্টেনিয়াস, যদি 0 হয় ইকুইলিব্রিয়াম, যদি পজিটিভ হয় সেই প্রসেস হবে না। তাহলে যদি তাই হয়, তাহলে আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখি। আমি গিভস ফ্রি এনার্জি তো ডাইরেক্ট বার করতে পারছি না, কোনো একটা রিয়াকশনের মানে থিওরিটিক্যালি আমি গিভস ফ্রি এনার্জি আর রিয়াক্টেন্ট আর প্রোডাক্ট একদিকে প্লট করেছি। মানে এটা হচ্ছে বেসিক্যালি প্রোগ্রেস অফ রিয়াকশন। ঠিক আছে, প্রোগ্রেস অফ রিয়াকশনকে আমি প্লট করছি। প্রোগ্রেস অফ রিয়াকশনকে যখন প্লট করছি, প্রত্যেকটা পয়েন্ট কি বাবা, প্রত্যেকটা পয়েন্ট যদি স্লোপ হয়, তার মানে দিস আর ডেল্টা জি বাই ডেল্টা এন। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। দেখ, আমি কিন্তু এখানে ডেল্টা জি আঁকিনি, আমি কিন্তু জি এঁকেছি। আর এইটা হচ্ছে ছোট চেঞ্জের জন্য, তার ডিজিডিএন, কারণ এখানে বেসিক্যালি নাম্বার অফ মোলস আছে প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টের। এবার আমি যেটা দেখছি যে আস্তে আস্তে ধর জিনিসটা এই রকম কর যে আমার কাছে একটা যা সিস্টেম আছে, সেখানে এইখানে 3 মোল গ্যাস আছে,
আর এখানে 8 মোল গ্যাস আছে, মাঝখানে পিস্টন দিয়ে আটকানো আছে। যদি আমি পিস্টনটা খুলে দিই তাহলে এইখানকার গ্যাস এদিকে আসবে, এসে একটা ইকুইলিব্রিয়াম রিচ করে যাবে, যখন আর কোনো ফ্লো হবে না, হবে তো? তার মানে যখন ইকুইলিব্রিয়াম রিচ করে যাচ্ছে তখন কি হচ্ছে, তা গিবস ফ্রি এনার্জি কমছে কমছে কমছে, গিবস ফ্রি এনার্জি কমছে, গিবস ফ্রি এনার্জি সবসময় টেন্ডেন্সি, গিবস ফ্রি এনার্জি সবসময় টেন্ডেন্সি আস্তে 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 কমে এই পয়েন্টে যখন চলে আসছি তখন আমার গিবস ফ্রি এনার্জিটা মিনিমাম হয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, রিচ করলাম, ইকুইলিব্রিয়াম রিচ করে গেলাম। দেখ, আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার যখন পড়েছি আমরা বলেছি ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভড ফ্রম আইদার অফ দ্য সাইড। ধর প্রোডাক্টকে রেখে দিলেও সেটা রিঅ্যাক্টেন্টে চলে আসতে পারে, রিঅ্যাক্টেন্টকে রেখে দিলেও সেটা প্রোডাক্টে চলে গিয়ে ইকুইলিব্রিয়াম রিচ করে যেতে পারে। আমি যখন প্রথম থার্মোডাইনামিক্স শুরু করেছিলাম আমি কি বলেছিলাম, Thermodynamics deals with feasibility of the reaction, kinetic deals with the rate of the reaction, equilibrium deals with the yield of the reaction. তাহলে কতটা রিঅ্যাকশন হবে, কত পার্সেন্ট প্রোডাক্ট পাবো সেটা কে ডিসাইড করবে? ইকুইলিব্রিয়াম। ধর 30%, 40%, 80% যেটাই হলো, তার মানে যত অবধি রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট হওয়ার বা প্রোডাক্ট রিঅ্যাক্টেন্ট হওয়ার সেটা এই পয়েন্টে হয়ে যাচ্ছে, সেটা এই পয়েন্টে হয়ে যাচ্ছে। দেখ, তার মানে এই পয়েন্টটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট একদম, এবং এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমি কি দেখছি, ডিজিডিএন ইকুয়াল টু 0 হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না, ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ডান। তাহলে এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই বরাবর ডেল্টা জি রিঅ্যাক্টেন্ট থেকে শুরু করলেও কমে ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে মিনিমাম, প্রোডাক্ট থেকে শুরু করলেও কমে ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে মিনিমাম। তার মানে আমার আরো একটা বক্তব্য এখানে তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম gives free energy will be minimum ঠিক আছে। at equilibrium gives free energy will be minimum, একদম হিসেব ক্লিয়ার। এবং and delta G at equilibrium will be 0, ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি 0 হবে এবং ইকুইলিব্রিয়ামে আমার gives free energy মিনিমাম হবে। তাহলে কেউ যদি তোকে গ্রাফটা, ধর আগের বারের গ্রাফটা আমি এই রকম ভাবে আঁকতাম, আগের বারের গ্রাফটা যদি আমি এরম ভাবে আঁকতাম, এই আঁকলাম তো, এই ধর গ্রাফটা আমি আঁকছি। আগের বারের গ্রাফটা আমি জি, ডেল্টা জি নয় কিন্তু, জি ভার্সেস নাম্বার অফ মোলস, এখানে রিঅ্যাক্টেন্ট আছে, চলো এখানে প্রোডাক্ট আছে। আমাকে কেউ যদি গ্রাফটা এই রকম করে এই রকম দিয়ে দেয়, তার মানে রিঅ্যাক্টেন্ট 10% যাওয়ার পরেই ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে, মানে রিঅ্যাক্টেন্ট থেকে শুরু করলে এখানে গিয়ে এই রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে। আর প্রোডাক্ট থেকে শুরু করলে, সাপোজ প্রোডাক্ট এখানে এসে রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে। তার মানে এই সিস্টেমের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইল বি মাচ লেস দ্যান 1। আবার যদি আমি বলতাম সেম কোয়েশ্চেনকে, আমি যদি বলতাম যে এরম ভাবে কর যে কে এ গ্রেটার দ্যান 1 হবে, তার মানে অলমোস্ট এরকম, তার মানে অলমোস্ট রিঅ্যাক্টেন্টটা প্রায় প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে, ধর 90% ইল্ড হয়েছে, সেরকম একটা প্রসেসের লিখেছি, তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মাচ গ্রেটার দ্যান 1। এই হচ্ছে হিসাব। তারপর গিভস ফ্রি এনার্জি, ইকুইলিব্রিয়াম হলে ডেল্টা জি 0, কিন্তু পুরো প্রসেসে ইকুইলিব্রিয়ামের গিভস ফ্রি এনার্জি কমছে, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামেই তার গিভস ফ্রি এনার্জি মিনিমাম, কিন্তু গিভস ফ্রি এনার্জি এমন একটা ক্রাইটেরিয়া যেটা বেসিক্যালি কিন্তু এন্ট্রপি থেকে এসছে। আমি ডেরিভেশনটা দেখাচ্ছি না, আরো বেশ কিছুটা ডিসকাস করতে হবে গিভস ফ্রি এনার্জি। এন্ট্রপিক্যালি যদি দেখি, তার মানে আবার আমি কি বলেছিলাম ক্লাসে ইকুইলিব্রিয়ামের সময়, বলেছিলাম সবাই ইকুইলিব্রিয়ামই রিচ করতে চায়, সবার একটা ড্রিম থাকে, কারো ড্রিম
আমি সুইজারল্যান্ডে গিয়ে আমার ইউথ লাইফটা কাটাবো। কারো ড্রিম, আমার যেমন আমার কাছে ইকুইলিব্রিয়াম হচ্ছে হাতে ঘড়ি না পরা। যেদিন আমি ঘড়ি না পরে বেরোতে পারবো সচেতনভাবে, যে আমার কাছে কোনো টাইমের কোনো চাপ নেই, আমি নিজের ইচ্ছায় উঠছি, নিজের ইচ্ছায় করছি, ক্লাসের রাইট টাইমে যেতে হবে না, কোনো প্রেশার নেই, সেটা আমার কাছে ইকুইলিব্রিয়াম। তারপর সবাই ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে চায়, এবং ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে যেমন চায়, এবার আরেক দিক থেকে থার্মোডাইনামিক্স কি বলছে, যে সব থেকে স্টেবল স্টেট মানে হচ্ছে সেখানে গিভস ফ্রি এনার্জি সব থেকে কম। সব থেকে স্টেবল স্টেট মানে কি হচ্ছে, সেখানে এন্ট্রপি অফ ইউনিভার্স সব থেকে বেশি হচ্ছে। তাহলে এন্ট্রপিক্যালি দেখতে গেলে এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট। রিঅ্যাক্টেন্ট যেতে যেতে যেই ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল যে আর ও রিঅ্যাকশন করবে না, ওর যেটুকু কাজ করার খতম, তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ট্রপি। তার মানে এই পয়েন্টটাই বেসিক্যালি ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভ ফ্রম রিঅ্যাক্টেন্ট। আবার প্রোডাক্ট রেখে দিয়েছিস, তার প্রোডাক্টও সেট করে, প্রোডাক্টও এই অবধি গিয়ে আর আসছে না, তার প্রোডাক্ট থেকেও এটা তার ম্যাক্সিমাম এন্ট্রপি দিক দিয়ে গেলে ম্যাক্সিমাম, হিস্ট্রি এনার্জির দিক দিয়ে গেলে মিনিমাম। আর এই কি করে দিলাম, কে এ ভ্যালু দেখে গ্রেটার দেন 1 তার মানে প্রোডাক্টের দিকে গিয়ে শেষ হবে, লেস দেন 1 তার মানে রিঅ্যাক্টেন্ট থেকে বেশি আর মুভ করবে না। মানে আমি যদি আরো একটা গ্রাফ একই সাথে আঁকি, তার মানে এইখানে রিঅ্যাক্টেন্টটাই এসছে 10%-এ গিয়েও আর রিঅ্যাকশন করতে পারছে না, তাহলে দিস কে ইকুইলিব্রিয়াম ইজ লেস দ্যান 1। ডান, ইজ অফ ক্লিয়ার? এবার আমরা এতক্ষণ তো থিওরিটিক্যাল বা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন বলছি, আমরা এবার গিভস ফ্রি এনার্জি ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। গিভস ফ্রি এনার্জিকে একটু ভালো করে থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করি। গিভস ফ্রি এনার্জি বোঝাতে গিয়ে আমি যেটা বলি, ক্লাসে বলেছিও, যে ধর একটা তুই কতটা কাজ করতে পারবি, তোর আউটপুট কতটা হবে, সেটা ডিপেন্ড করছে তুই কতটা খাবার দাবার খাচ্ছিস, সেটা কতটা গ্লুকোজে ভাঙছে, কতটা এনার্জি তোর কাছে হিডেন থাকছে, সেই এনার্জিটা নিয়ে সকালে তুই স্কুলে যাচ্ছিস, মারপিট করছিস, ঝামেলা করছিস, টিউশন পড়ছিস, প্রজেক্ট লিখছিস, আর ডিপিপি সলভ করছিস, পরীক্ষা দিচ্ছিস, ফেসবুক করছিস, সব কিছু করছিস ওই ইনপুট এনার্জিটার মধ্যে দিয়ে। তো ওই ইনপুট এনার্জিটা ধর তোকে প্রপারলি খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, তুই খেয়েছিস, একটা ইনপুট এনার্জি তোর মধ্যে আছে। এবার তুই স্কুল বাস ধরবি, ঠিক আছে, তুই একটা স্কুল বাস ধরবি, তুই সামনে দাঁড়িয়ে আছিস, বাসটা আসবে, তুই ঝপ করে উঠবি, স্কুলে যাবি, এটা নর্মাল হিসেবে। স্কুল বাসটা বাই চান্স যেখানে দাঁড়ানোর কথা সেখানে না দাঁড়িয়ে একটু এগিয়ে দাঁড়ালো, তাহলে অতটা রাস্তা তোকে এক্সট্রা দৌড়ে ছুটে স্কুল বাসটা ধরতে হবে, হবে কি হবে না? হবে। তার মানে ওই এক্সট্রা এনার্জিটা যেটা তুই খরচা করে দিলি, সেই এনার্জিটা বেসিক্যালি তোকে ক্যালকুলেট করে সেই মানে ছুটে তুই স্কুল বাসটা ধরবি এটা ভেবে তোকে 4টে রুটি দেওয়া হয়নি। তার মানে ওটা এক্সেস এনার্জি যেটা তুই নষ্ট করতে পারছিস। তাহলে ওই এক্সেস এনার্জি, আপাতত ভাব, ওই এক্সেস এনার্জিটা যেটা তুই নষ্ট করতে পারছিস সেটা ভাব হচ্ছে ফ্রি এনার্জি। তোর কাছে ওটা আছে বলে তুই নষ্ট করলি। তোর সাথে পাশে যদি একটা 80 বছরের দাদু থাকে, সে দৌড়ে বাসটা ধরতে পারবে না, সে অপেক্ষা করবে আবার কখন বাস আসবে, সে বাসটা ধরে বাড়ি যাবে, কারণ তার কাছে ওই এক্সেস এনার্জিটা নেই নষ্ট করার মতো। ডান। এবার তুই বাসে উঠলি, দাদুও বাসে উঠলো, বাসে কে ডিস্টার্ব করবে? ধর বাসে একটা 5 বছরের বাচ্চা আছে, ধর 5 বছরের বাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করছে, 5 বছরের বাচ্চাটা কন্টিনিউয়াস ডিস্টার্ব করছে। তাহলে 5 বছরের বাচ্চাটার এক্সেস এনার্জি প্রচুর আছে, তাই ও ডিস্টার্বটা করতে পারছে। 5 বছরের বাচ্চাটার এক্সেস এনার্জি প্রচুর আছে, তাই ও ডিস্টার্ব করতে পারছে, প্লেন অ্যান্ড সিম্পল। 5 বছরের বাচ্চাটার ফ্রি এনার্জি অনেক বেশি। এবার সময়ের সাথে সাথে কি হচ্ছে, 5 বছরের বাচ্চাটা আস্তে আস্তে তোর বয়সে কনভার্টেড হবে, তুই আস্তে আস্তে আমার বয়সে কনভার্টেড হবি, আস্তে আস্তে আমরা ওই 80 বছরের দাদুর বয়সে কনভার্টেড হব, এরম করে যাচ্ছে। তার মানে পুরো প্রসেসে, পুরো স্পন্টেনিয়াস প্রসেসে বাচ্চাটা একদিন দাদুতে কনভার্ট হবে, এই প্রসেসটাই স্পন্টেনিয়াস, এবং এই পুরো প্রসেসে গিভস ফ্রি এনার্জি কমবে। দাদু যেদিন মরে যাবে, দাদু ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, তাই তো? তার মানে ইকুইলিব্রিয়াম মানে গিভস ফ্রি এনার্জি মিনিমাম।
তার মানে বাচ্চাটা একদিন দাদুতে কনভার্ট হবে, এটাই ন্যাচারাল প্রসেস। এবং এই প্রসেসটাকে ফিজিবল হতে গেলে গিবস ফ্রি এনার্জি কি বলছে, at constant temperature and constant pressure Gibbs free energy, change in Gibbs free energy of a system must be negative। এটা হচ্ছে Gibbs free এনার্জির বক্তব্য, তাই তো? আচ্ছা, এইটা যদি Gibbs free এনার্জির বক্তব্য হয়, তাহলে আমরা আবার Gibbs free এনার্জির ডেটাগুলোকে পরপর একটুখানি লিখে ফেলি। প্রথম Gibbs free এনার্জির বক্তব্য কি তাহলে, G equal to H minus TS, Gibbs এরকম ডিফাইন করলো। আমি কি করলাম, আমি চেঞ্জ ইন G নিতে চাইছি, আমি চেঞ্জ ইন G নিতে চাইছি, তাহলে ডেল্টা G ইকুয়াল টু ডেল্টা H মাইনাস কনস্ট্যান্ট টেম্পারেচার রেখেছি T ইন্টু ডেল্টা S। একদম কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার আমি ভাবার চেষ্টা করছি, ডান। এবার আবার আমার কাছে হাতে কি আছে, যা যা এক্সপ্রেশন আছে পরপর বসাতে থাক। এক্সপ্রেশন কি আছে, H ইকুয়াল টু E প্লাস PV, বাচ্চাবেলায় এক্সপ্রেশন আছে। আর কি এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন আছে DE ইকুয়াল টু DQ মাইনাস PdV, এক্সপ্রেশন আছে P এক্সটার্নাল ইন্টু DV, এক্সপ্রেশন আছে এসব। তাহলে এই সব এক্সপ্রেশন থেকে এখানে H ইকুয়াল টু DE প্লাস PdV, যদি কনস্ট্যান্ট প্রেশার নিই, কনস্ট্যান্ট প্রেশার, ঠিক আছে? তাহলে তুই পুরো এক্সপ্রেশন বসা, যেটা যেটা আমরা করছি এখানে পুরো হিসেব বসা, যে DG ইকুয়াল টু ডেল্টা H এর বদলে জায়গায় বসা DE প্লাস PdV, আমি কনস্ট্যান্ট প্রেশারেই কাজ করছি, মাইনাস T ডেল্টা S বসিয়ে দিলাম, দেখ। ঠিক আছে, ঠিক আছে। দেখ, যখন আমরা ফার্স্ট ল লিখেছি, ফার্স্ট লটাকে আরেকটু ভালো করে যদি আমি লিখি, ফার্স্ট লটাকে আরেকটু ভালো করে যদি আমি লিখি, DE ইকুয়াল টু DQ প্লাস W বেসিক্যালি ওয়ার্ক, তাই তো? ডাব্লুর বক্তব্য কি, ডাব্লু কি কি হতে পারে, ওয়ার্ক ক্যান বি মেকানিক্যাল, মেকানিক্যাল ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক মানে PV ওয়ার্ক, দ্যাট ইজ P এক্সটার্নাল ইনটু DV। হ্যাঁ না বল বাবা? ওয়ার্ক মেকানিক্যাল যেমন হতে পারে, ওয়ার্ক নন মেকানিক্যালও হতে পারে। মানে তুই একজনকে ডিরেকশন দিচ্ছিস, চুপচাপ এসি ঘরে বসে ডিরেকশন দিচ্ছিস, যে ভাই তুই ধর কাজের মাসিকে ডিরেকশন দিচ্ছিস যে তুমি 4টে রুটি করো, চিকেন কষা করো, চিকেন কষার জন্যে চিকেনটাকে হালকা করে ভেজে নাও, তার মধ্যে একটু টমেটো দাও, ব্লা 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 ব্লা, সবকিছুই বলে দিচ্ছিস। তাহলে তুই ডিরেকশন দিচ্ছিস, তুই নন মেকানিক্যাল ওয়ার্ক করছিস, তুই ভাবনা চিন্তা করছিস, আর মাসি হাতে পায়ে নেড়ে পুরো চিকেনটাকে রান্না করছে, সেই মেকানিক্যাল ওয়ার্ক করছে। তাহলে ওয়ার্ক ক্যান বি মেকানিক্যাল as well as non-mechanical, নিকেল, ঠিক আছে? ধর একটা ওয়াটারের ইলেকট্রোলাইসিস করছিস, ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হলো, হাইড্রোজেন আর অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তারা একটা প্রেশার ক্রিয়েট করছে, দে আর ক্রিয়েটিং আ মেকানিক্যাল ওয়ার্ক। কিন্তু হাইড্রোজেন অক্সিজেন বন্ডটা যে ভাঙছিস, সেই বন্ডটা ভাঙতে যে এনার্জিটা দিতে হচ্ছে, সেটা ওই ইলেকট্রিক্যাল ওয়ার্কটা তো নন মেকানিক্যাল ওয়ার্ক। তাহলে নন মেকানিক্যাল ওয়ার্কের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল ওয়ার্ক রাখতে পারি, ঠিক আছে? কি বললাম, তুই ভাবনা চিন্তা করছিস, সেটা নন মেকানিক্যাল, সেটা দিয়ে কাউকে দিয়ে করাচ্ছিস মেকানিক্যাল। তাহলে মেকানিক্যাল ওয়ার্কটা হচ্ছে পিভি ওয়ার্ক, ঠিক আছে? ভয়ঙ্কর ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি, ঠিক আছে? তাহলে আমার এই যে ডেল্টা ই আছে, তাহলে পরের স্টেপে কি লিখতে পারি বাবা? পরের স্টেপে লেখ ডিজি ইকুয়াল টু
ডেল্টা ইর জায়গায় ডিকিউ মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি, ধর আমি রিভার্সেবল প্রসেস ধরলে এক্সটার্নাল ইন্টারনাল সেম হয়ে যায়, তাহলে পি ডিভি প্লাস ডাব্লিউ মেকানিক্যাল, the W নন মেকানিক্যাল, ঠিক আছে, এইটা হচ্ছে এইটার জায়গায় বসালি একদম, তার সাথে কি আছে প্লাস নয়, তার সাথে কি আছে দেখ, তার সাথে আছে প্লাস, এখান থেকে এবার বসাতে থাক পিডিভি মাইনাস টিডিএস একদম। আবার তোর কাছে আরো যে এক্সপ্রেশন আছে সেটাও পুরে দিয়ে, তোর কাছে আরো কি কি এক্সপ্রেশন আছে, তোর কাছে এক্সপ্রেশন আছে ডিএস ইকুয়াল টু কিউ রিভার্সেবল বাই টি, ঠিক আছে, তার মানে বা ডি কিউ রিভার্সেবল বাই টি আমি পুরো রিভার্সেবল প্রসেসের জন্যই ধরে করছি, তার মানে ডি কিউ রিভার্সেবল ইকুয়াল টু টি ইন্টু ডিএস। তাহলে তুই এবার পড় এক এক করে যে এই জায়গাটা কি হচ্ছে, ডি কিউ রিভার্সেবল চলো ডান, মাইনাস পিডিভি চলো, প্লাস ডাব্লু নন মেকানিক্যাল, ঠিক আছে, প্লাস পিডিভি মাইনাস টিডিএস একদম ডান। আচ্ছা আচ্ছা ওয়ার্ক মাইনাস পি এক্সটার্নাল ডিবি, আচ্ছা ওয়ার্ক তো আমরা সবসময় মাইনাসে ধরি, তাহলে ডাব্লিউ নন মেকানিক্যালটা মাইনাসই রাখি, ঠিক আছে। তাহলে আমার হিসেব ওয়াইজ এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে যদি আমি সাইনটা চেঞ্জ করি তাহলে এখান থেকে আসছে মাইনাস ডিজি ইকুয়াল টু ডাব্লু নন মেকানিক্যাল। কথাটার মানে ভাব, কথাটার ফিজিক্যাল মিনিং ভাব যে কোনো একটা প্রসেসের নন মেকানিক্যাল ওয়ার্ক কতটা কে করতে পারবে, সেটাই হচ্ছে বেসিক্যালি আমার ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি। ভালো করে যে গিভস ফ্রি এনার্জি কিসের মেজার, তাহলে একটা প্রসেসে কতটা নন মেকানিক্যাল ওয়ার্ক হতে পারে, একটা সিস্টেম কতটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক নিজের ভেতর রিস্টোর করে রাখতে পারে। মানে তুই সারাদিন ধরে দৌড়াচ্ছিস, সারাদিন ছুটে বেড়াচ্ছিস, এখানে পড়তে যাচ্ছিস, ওখানে পড়তে যাচ্ছিস, দিস ইজ মেকানিক্যাল ওয়ার্ক। আর তুই বাড়িতে বসে শুয়ে শুধু ভাবছিস যে ফার্স্ট লেকচারে এই ছিল, সেকেন্ড লেকচারে এই ছিল, এটার ফর্মুলা এটা, হাতে পায়ে দৌড়াচ্ছিস না, লিখছিস না, দ্যাট ইজ নন মেকানিক্যাল ওয়ার্ক। ছুটছিস দৌড়াচ্ছিস মেকানিক্যাল ওয়ার্ক, চুপচাপ বসে বসে ভাবছিস নন মেকানিক্যাল ওয়ার্ক। সিমিলারলি একটা ব্যাটারির মধ্যে যে ওয়ার্কটা স্টোর আছে, যেটা দিয়ে সে নানা রকম আলো ফালো জ্বালাচ্ছে, খেলা দেখাচ্ছে, দ্যাট ইজ নন মেকানিক্যাল ওয়ার্ক। সে যখন একটা পিস্টন যখন গিয়ে ধাক্কা মারছে, ট্রেন যখন চলছে, গাড়ির পিস্টনটা যখন চলছে, দ্যাট ইজ মেকানিক্যাল ওয়ার্ক। তবে গিভস ফ্রি এনার্জি, ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি ইজ আ মেজার অফ নন মেকানিক্যাল ওয়ার্ক। অনেক বইয়ে এটাকে ইউজফুল ওয়ার্ক বলে, আমি এই লাইনটা পছন্দ করি না। ইউজফুল, অনেক বইয়ে বা অনেক টিচার এটাকে দেখবি ইউজফুল ওয়ার্ক বলে। শুনতে খুব অদ্ভুত লাগে যে নন মেকানিক্যাল ওয়ার্ক, ভাবনা চিন্তার ওয়ার্কটা ইউজফুল, আর গায়ে গতরে যারা খাচ্ছে তারা আনইউজফুল। এরকম না বলাটাই ভালো। তার মানে যেটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক, যেটা তোর ভাবনা চিন্তার ওয়ার্ক, সেটা হচ্ছে নন মেকানিক্যাল ওয়ার্ক। যেটা তুই গায়ে গতরে করছিস, ছোটাছুটি করছিস, পিস্টন মুভ করাচ্ছে, দ্যাট ইজ ইউর মেকানিক্যাল ওয়ার্ক পিভি ওয়ার্ক। আমরা এন্ট্রপি বলেছিলাম, এন্ট্রপি ইজ আ মেজার অফ আনঅ্যাভেলেবল ওয়ার্ক, আর গিভস ফ্রি এনার্জি ইজ আ ডিক্রিজ ইন গিভস ফ্রি এনার্জি ইজ আ মেজার অফ ইউজফুল ওয়ার্ক বা নন মেকানিক্যাল ওয়ার্ক। ইজ আ ক্লিয়ার? একদম ডান।
তাহলে এইটা যদি ক্লিয়ার হয়ে যায় আমাদের, তাহলে আমরা একটা প্রবলেম ভাবার চেষ্টা করি। প্রবলেমটা এরম দেওয়া আছে, খুব ভালো লাগলো আমার প্রবলেমটা, তাই তুললাম। বলছে যে টেম্পারেচার হচ্ছে 400 কেলভিন আছে, এন্ট্রপি অফ সিস্টেম আছে হচ্ছে 50 কিলোজুল পার কেলভিন পার মোল, আর হিট এক্সচেঞ্জ করছে সারাউন্ডিং এর সাথে -100 কিলোজুল। এটা হচ্ছে গিভেন। বলছে প্রথম কোয়েশ্চেন নাম্বার 1, প্রসেসটা কি স্পন্টেনিয়াস? কোয়েশ্চেন নাম্বার 1, predict on its spontaneity, predict on its spontaneity predict কর। আচ্ছা, স্পন্টেনিটি প্রেডিক্ট আমরা কেমন করে করতে পারি? আমরা স্পন্টেনিটি প্রেডিক্ট করতে পারি ইউজিং ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস করতে পারি। দেখি ডেল্টা জি কত হচ্ছে, ডেল্টা জি আমার কত হচ্ছে, আচ্ছা এইটা, আচ্ছা হিট বেরিয়েছে at constant pressure, কিছু দেয়া নেই মানে প্রসেস কনস্ট্যান্ট প্রেশার ধরে নিচ্ছি, -100 কিলোজুল মাইনাস টেম্পারেচার সিস্টেমের কত দেয়া আছে 400 ইনটু এন্ট্রপি অফ দ্য সিস্টেম কত দেয়া আছে -50 কিলোজুল, 50 কিলোজুল একদম, টি ডেল এস, এটা 50 জুল ছিল সম্ভবত কোয়েশ্চেনটাতে, 50 জুল। ঠিক আছে, ডিভাইডেড বাই যদি আমি 100 করি, ডিভাইডেড বাই যদি 1000 করি, তাহলে আমার যেটা চলে আসছে সেইটা হচ্ছে এই কেটে গেল, এইটা কেটে গেল, তার মানে এইটা তোর হয়ে যাচ্ছে প্লাস, তার মানে 20 প্লাস, তার মানে -80 কিলোজুল একদম। ঠিক আছে, ডেল্টা জি সাইন মাইনাস আছে, ডেল্টা জি সাইন মাইনাস থাকলে প্রসেস অবভিয়াসলি স্পন্টেনিয়াস, কোনো চাপ নেই। ডেল্টা জি সাইন মাইনাস আছে, প্রসেস স্পন্টেনিয়াস আছে, কোনো আমাদের প্রবলেম নেই। ঠিক আছে, একদম। এবার আমি এইভাবে একটু ক্যালকুলেশনটা ভাবার চেষ্টা করি, রাইট ফ্রম এন্ট্রপি। আমার এখান থেকে আমি দেখি এন্ট্রপি অফ ইউনিভার্স ফার্স্ট কত হচ্ছে, এন্ট্রপি অফ ইউনিভার্স। আচ্ছা দেখি, এই হিটটা সিস্টেম লুজ করেছে, রিভার্সিবলি লুজ করুক, ইরিভার্সিবলি লুজ করুক, এন্ট্রপি অফ সারাউন্ডিং, প্রথমে সারাউন্ডিং ক্যালকুলেট করি, এন্ট্রপি অফ সারাউন্ডিং, এই হিটটা তো রিভার্সিবলি অ্যাকসেপ্ট করবে, তাহলে এন্ট্রপি কতটা অ্যাকসেপ্ট করছে, এন্ট্রপি হচ্ছে -q রিভার্সিবল বাই টি, তাহলে মাইনাস এটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 100 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত হচ্ছে 400, এই কেটে দিই, তার মানে 250 জুল, বেসিক্যালি জুল পার কেলভিন পার মোল। ভালো করে দেখ, এটা এন্ট্রপি অফ সারাউন্ডিং। এন্ট্রপি অফ সিস্টেম কত দেয়া আছে, খুব ইন্টারেস্টিং হবে কিন্তু। এন্ট্রপি অফ সিস্টেম কত দেয়া আছে -50 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, তাহলে এন্ট্রপি, দেয়ারফর এন্ট্রপি অফ universe equal to 250 minus 50 জুল পার কেলভিন পার মোল equal to 200 জুল পার কেলভিন পার মোল। তার মানে এটা পজিটিভ,
তার মানে প্রসেস তো স্পন্টেনিয়াস আছে স্যার, সবই ঠিক আছে। তাহলে কি মানে হলো, গিবস ফ্রি এনার্জি দিক দিয়ে দেখলাম -80 হচ্ছে, এনট্রপি দিক দিয়ে দেখলাম 200 হচ্ছে, তাহলে আমি সব বুঝে গেলাম যে প্রসেস স্পন্টেনিয়াস হচ্ছে। এবার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ফিজিক্যালি এই অঙ্কটা দিয়ে গিবস ফ্রি এনার্জির ব্যাপারটা বোঝা। ফিজিক্যালি এই অঙ্কটা দিয়ে গিবস ফ্রি এনার্জির ব্যাপারটা বোঝা। দেখ আমার সিস্টেমের এনট্রপি কত, আচ্ছা আমি কি একদম শুরুর ক্লাসগুলোতে কি বলেছিলাম যে এনার্জিকে আমি কিসে কনভার্ট করতে চাই, আইদার হিট হয়ে যাবে, না হলে ওয়ার্ক হয়ে যাবে। ওয়ার্ক আর হিট কোথাও স্টোর হয়ে থাকে না, এটা ছিল থার্মোডাইনামিক্সের ফার্স্ট লেকচারের বক্তব্য। তাহলে এটা যদি ফার্স্ট লেকচারের বক্তব্য হয়, সিস্টেমের এনট্রপি চেঞ্জ কত হচ্ছে -50, -50 ও ইয়ে লস করছে, এনট্রপি লস করছে। তাহলে সারাউন্ডিং এর এনট্রপি যদি +50 থেকে একটু বেশি হয় তবেই প্রসেসটা হবে, ভালো করে বোঝ। এনট্রপি দিয়ে একটা প্রসেসকে যদি স্পন্টেনিয়াস বলতে হয়, আমাদের বলতে হয় এনট্রপি অফ ইউনিভার্স মাস্ট ইনক্রিজ, এটা আমাদের বক্তব্য থাকে। আমার সিস্টেমের এনট্রপি আছে -50, তাহলে সারাউন্ডিং এর এনট্রপি +50 থেকে যদি একটু বেশি হয়, তাহলে দুটো যোগ করলে কোনো একটা পজিটিভ ভ্যালু পাবো, সেটা পাওয়া মানেই প্রসেসটা স্পন্টেনিয়াস হওয়া। তার মানে এনট্রপির মানে লিমিটিং কন্ডিশনে এনট্রপি অফ সারাউন্ডিং মাস্ট বি +50। তাহলে লিমিটিং কন্ডিশনে তাহলে কোথায় লিখি, লিমিটিং কন্ডিশনে এনট্রপি of surrounding must be greater than equal to 50, ঠিক আছে। তা সারাউন্ডিং এর এনট্রপি যদি greater than equal to 50 হয়, তাহলে এই যে হিটটা বেরোচ্ছে, এই হিটটার মধ্যে তার মানে আমার কতটা হিট বেরোচ্ছে দেখি। আমার কোয়েশ্চেনে হিট গিভেন আউটসাইড, হিট লস্ট ইকুয়াল টু -100 কি ছিল ইউনিট, 100 কিলোজুল পার মোল, তাহলে কিলোজুল ছিল। আর আমার লিমিটিং এনট্রপি অফ দ্য ইউনিভার্স মানে সারাউন্ডিং, লিমিটিং এনট্রপি অফ দ্য সারাউন্ডিং, আমার লিমিটিং এনট্রপি of the surrounding has to be 50 joule per Kelvin per mole, এটা হতে হবে। এটা যদি হতে হয় লিমিটিং এনট্রপি, তাহলে দেখি ডেল্টা এস ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে। তার মানে ডেল্টা এস আমায় মিনিমাম রাখতে হবে 50-এর উপরই বেসিক্যালি হতে হবে, ইনটু কিউ ডিভাইডেড বাই টি কত আছে 400। তার মানে আমার কিউ সমান হচ্ছে 2000 জুল, 2000 জুল দ্বারা 2000 জুল, ঠিক আছে। দেখ এটা করলাম, 2000 জুল মানে বেসিক্যালি 20 কিলো জুল। ভালো করে দেখ কত সুন্দর ম্যাচ করবে। দেখ আমি অরিজিনালি কতটা হিট ছাড়ছি 100 কিলো জুল, আমি অরিজিনালি কতটা হিট ছাড়ছি 100 কিলো জুল, ডান। 100 কিলো জুলের মধ্যে আমাকে নেচারকে দিতেই হবে 20 কিলো জুল, নেচারকে 20 কিলো জুল হিট দিতেই হবে।
নেচার এটা ঘুষ চাইছে, কারণ 20 কিলোজুল হিট না দিলে, ভালো করে বোঝ, সিস্টেমের এন্ট্রপি 50, সারাউন্ডিং এন্ট্রপি 50 হতেই হবে, একটা প্রসেসকে হতে গেলে 50-এর বেশি হতে হবে। তাহলে 50 যদি সারাউন্ডিং এর এন্ট্রপি হতে হয়, 50 যদি সারাউন্ডিং এর এন্ট্রপি হতে হয়, এখানে 50 বসালাম, এটা 400, টেম্পারেচার কতটা, হিট কতটা লুজ করতে হচ্ছে, 2000 জুল, মানে 20 কিলোজুল হিট আমায় সারাউন্ডিংকে দিতে হচ্ছে। যা সারাউন্ডিং তুই নিয়ে নে। কিন্তু আমি সত্যিকারের দিচ্ছি কত? আমি সত্যিকারের দিচ্ছি হচ্ছে 1000, মানে সরি 100 কিলোজুল আমি সত্যিকারের রিলিজ করছি। তার মধ্যে আমার ঘুষ সারাউন্ডিং খেয়ে নিচ্ছে 20, তাহলে আমার কাছে 80 কিলোজুল, দেয়ারফর 80 কিলোজুল হিট remains for non-mechanical work, যেটা আমরা ভাবনা চিন্তার ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, সেটাই নন মেকানিক্যাল ওয়ার্ক। এটা বাই ফর্মুলা এটা ক্যালকুলেট করলাম, বাই হিসেব এই 100 জুল থেকে। এইটা হচ্ছে আমার ঘুষ, নেচার কত ঘুষ নিচ্ছে 20, আর অরিজিনাল আমার কাছে ভাবনা চিন্তার জন্যে থাকছে 80। বুঝতে পেরেছিস? করাপশন পুরো নেচারেই ভরে আছে। নেচারকে 20 না দিলে নেচার কিছুতেই সেই কাজটা করতে দেবে না। আমরা কি কি শিখলাম? এত কিছু শিখলাম। এরপরে আমরা আরেকটু জি এর এক্সপ্লেনেশনটা দেখছি। ওকে, তাহলে গিবস ফ্রি এনার্জি পুরো চলছিল। এবার হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে ডেল্টা জি জিরো বলে একটা জিনিস আছে, এই ডেল্টা জি জিরো রিলেশন। আচ্ছা, আমরা এই মাথায় জিরো, এই যে মাথায় জিরো, এই জিনিসটা লাগিয়ে আমরা একে স্ট্যান্ডার্ড কন্ডিশন বলি। খাতায় লিখে নে, মাথায় জিরো লাগিয়ে STANDERD, স্ট্যান্ডার্ড কন্ডিশন স্ট্যান্ডার্ড কন্ডিশন বলি। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে আমি স্পেলিং কিন্তু প্রচুর ভুল লিখি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড STAND, স্ট্যান্ডার্ড কন্ডিশন বলি। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে হচ্ছে 1 bar প্রেশার যদি গ্যাস হয়, for gas, and 1 molar concentration for iron। ঠিক আছে, টেম্পারেচার সম্বন্ধে, টেম্পারেচার ফিক্স নয়, কিন্তু অনেক বই লেখা থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 298 কেলভিন, এটাকে স্ট্যান্ডার্ড বলা হয়। কিন্তু অরিজিনাল স্ট্যান্ডার্ড প্রেশার, স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড এনথালপি, স্ট্যান্ডার্ড এন্ট্রপি, স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি সব সময় 1 bar প্রেসারে ক্যালকুলেট করা হয়। টেম্পারেচার ক্যান বি এনিথিং, কিন্তু মোস্ট অফ দ্য কেসে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকে। তাহলে এই যে ডেল্টা জি জিরো, তার মানে এটা চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি অ্যাট 1 bar প্রেসার, চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি অ্যাট 1 bar প্রেসার। দেখ, এই যে গ্রাফের এই প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টটা বেসিক্যালি কি ডিজিডিএন। একদম, এই ডিজিডিএনটা যদি বাই চান্স এই যে এখানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমি ক্যালকুলেট করতাম, বা 1 bar প্রেসারে ক্যালকুলেট করতাম, তাহলে সেই ডেল্টা জি জিরোটা হতো, সেই ডেল্টা জিটাকে বলতাম ডেল্টা জি জিরো। ডেল্টা জি জিরো মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন, স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে 1 bar প্রেসার। এর সাথে এসটিপির কোনো রিলেশন নেই, বারবার এসটিপির কোনো রিলেশন নেই, স্ট্যান্ডার্ড প্রেসার ইজ সামথিং ডিফারেন্ট। হলো, এবার আমরা এই গিভস ফ্রি এনার্জি অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন, তার সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের একটু রিলেশন পড়তে চাই। নেক্সট যেটা পড়তে চাই, তাহলে এইটা পড়তে চাওয়ার জন্যে আমরা এক এক করে আমাদের শেখা এক্সপ্রেশন লিখে নিই। জি ইকুয়াল টু বলতে থাক এইচ মাইনাস টিএস। তাহলে এটাকে এবার ডিফারেন্সিয়েট কর, তাহলে ডি ডেল্টা জি বলতে থাক, তাড়াতাড়ি কর।
ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস মাইনাস এস ডিটি। আবার এটাকে ডিফারেন্সিয়েট কর, ডিই মাইনাস পিডিভি, ঠিক আছে? বা এটা যদি ডিফারেন্সিয়েশনটা একটু ডিফিকাল্ট হয় তাহলে এইটুকুটা ডিই প্লাস ডিপিভি ডি প্লাস ডি অফ পিভি মাইনাস টিডিএস মাইনাস এস ডিটি। ভালো করে দেখ, এইচ সমান কি ছিল? ই প্লাস পিভি, এটা কখনো ভুলে যাস না। রেজাল্ট ইকুয়াল টু ট্যালেন্ট প্লাস ওয়ার্ক, সচিন আর বিনোদ কামলি দিয়ে বলে দিয়েছিলাম। তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস ডেল্টা পিভি, একদম সেটা এখানে লিখেছি। তার মানে এইটাকে যদি আমি করি ডিই প্লাস পিডিভি প্লাস ভিডিপি, একবার পি কে ফিক্স রেখে ডি কে ডিফারেন্সিয়েট, ডি কে ফিক্স রেখে পি কে ডিফারেন্সিয়েট মাইনাস টিডিএস মাইনাস এস ডিটি, ঠিক আছে? পাতি অঙ্ক করে যাচ্ছি। আবার আমি একটা জিনিস কি বলতে পারি, ডিই ইকুয়াল টু ডিকিউ মাইনাস পিডিভি, ছোটবেলায় শিখেছিলাম। তাহলে ডিই প্লাস পিডিভি ফার্স্ট ল থেকে ইকুয়াল টু ডিকিউ, তার মানে এইটুকুটা আমি ডিকিউ লিখে দিতে পারি, ডিকিউ রিভার্সিবল নিয়ে কাজ করছি, প্লাস ভিডিপি মাইনাস এটা যদি এখানে ট্রু হয়, ঠিক আছে? এটা যদি এখানে ট্রু হয়, আবার আমরা এখানে পরপর করে নিই, ডিকিউ ইকুয়াল চটপট ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, ঠিক আছে? তাহলে ডিকিউ রিভার্সিবল ইকুয়াল টু টিডিএস, তাহলে এই টিডিএস টার্মটাকে ডিকিউ লিখে দিতে পারি মাইনাস এস ডিটি। তাহলে এইটা কেটে গেল। তাহলে আমার ডেল্টা জি সমান, বারবার এটা মনে রাখবি, ডেল্টা জি ইকুয়াল টু ভিডিপি মাইনাস এস ডিটি, delta G equal to VDP minus SDT, delta G equal to VDP minus SDT. A final expression is very important. Delta G equal to VDP minus SDT. তাহলে ঠিক পরের স্টেপে তাহলে আমি কি করতে পাচ্ছি, এক এক করে এক্সপ্রেশন গুলো বল। আমি কি পেয়েছি? আমি পেয়েছি যে G equal to H minus TS। নেক্সট এক্সপ্রেশন পেয়েছি আমি ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস কনস্ট্যান্ট টেম্পারেচারে। থার্ড আমি খুব ইম্পর্টেন্ট বক্তব্য যেটা পেয়েছি, ডেল্টা জি কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর যদি 0 হয় তাহলে স্পন্টেনিয়াস। ফোর্থ যেটা পেয়েছি, delta G equal to VDP minus SDT পেয়েছি। দেখ ঠিক আগেরটা থেকে delta G equal to VDP minus SDT পেয়েছি। তাহলে delta G equal to VDP minus SDT যদি হয়, তাহলে এই লাস্ট এক্সপ্রেশন থেকে আমি এখানে যে জিনিসটা বার করতে পারি, ফর isothermal process কি হয়েছে, dg ইকুয়াল টু ভিডিপি। এরম যখনই আসবে সব সময় পিভি ইকুয়াল টু এনআরটি আমার হাতে সব সময় আছে। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি যদি আমার থাকে, ভি ইকুয়াল টু এনআরটি বাই পি বসিয়ে দে। তার মানে এটাকে ইন্টিগ্রেট কর G1 স্টেট থেকে G2 স্টেট, এটা ইন্টিগ্রেট কর P1 স্টেট থেকে P2 স্টেট। তার মানে পুরো এটা কি দাঁড়াচ্ছে, ডেল্টা জি সমান পুট কর P
P1 স্টেট থেকে P2 স্টেট এখানে কর nRT ডিভাইডেড বাই P ইনটু dP nR এবং আইসোথার্মাল বলেছিস T কনস্ট্যান্ট বাইরে নিয়ে নে, তাহলে ডেল্টা জি ইকুয়াল টু লগ টক যদি বসিয়ে দিই nRT চিনতে পারছিস 2.303 log of P2 by P1, ঠিক আছে। আইসোথার্মাল ওয়ার্কে এরম দেখতে কিছু একটা জিনিস ছিল, তাহলে আমি আলটিমেটলি লিখি ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস 2.303 nRT log of P1 by P2। তাহলে দারুণ ব্যাপার হলো আইসোথার্মালের ওয়ার্ক is equal to isothermal processor gives free energy. Isothermal processor work is equal to isothermal processor gives free energy. Therefore W isothermal reversible বলা উচিত, therefore work for isothermal reversible process is equal to its delta G। দেখে নে, কারণ আইসোথার্মালেও তুই কি লিখতিস, আইসোথার্মালে তুই W সমান কত লিখতিস, মনে কর W রিভার্সেবল লিখতিস মাইনাস 2.303 nRT log of P1 by P2, সেটাই আমরা এখানে পেয়ে গেছি। ক্লিয়ার? এবার আমরা একদম স্কুলের মতো করে গিভস ফ্রি এনার্জি থেকে কি কি আসতে পারে সেটা একটু চট করে ডিসকাস করে দিই। স্কুলের জন্য ডেল্টা জি ইকুয়াল টু বলো ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। একদম প্রথম পয়েন্ট, কোন কোন কেসে স্পন্টিনিয়াস মানে কি কি কন্ডিশনে স্পন্টিনিয়াস হবে। কেস ওয়ান, তাহলে কেস ওয়ান আমি বলছি exothermic with positive entropy বারবার ডেল্টা জিটা কাট, ডেল্টা জিটা সিস্টেমের, ডেল্টা এইচটা কাট সিস্টেমের, ডেল্টা এসটা কাট সিস্টেমের, টেম্পারেচার কাট সিস্টেমের, পুরো ডেল্টা জির ক্যালকুলেশনই কাট রেসপেক্টে সিস্টেমের। কেস ওয়ান exothermic with positive entropy change, exothermic with positive entropy change মানে ডেল্টা এইচ কি হচ্ছে নেগেটিভ, ডেল্টা এস কি হচ্ছে পজিটিভ, ঠিক আছে। ডেল্টা এস যদি পজিটিভ হয় তার মানে দেয়ারফোর ডেল্টা জি ইকুয়াল টু এই পুরো পোর্শনটা নেগেটিভ, এই পুরো পোর্শনটা পজিটিভ, তার মানে এটাও নেগেটিভ, তার মানে ডেল্টা জি নেগেটিভ। দেয়ারফোর দেখ এই ডেল্টা এস ভালো করে দেখ, ডেল্টা এস পজিটিভ হওয়া মানে এই পুরো টার্মটা পজিটিভ, তার সামনে একটা নেগেটিভ আছে, তারপরে এই পুরোটা নেগেটিভ, আবার এই পুরোটা নেগেটিভ, এটাও নেগেটিভ, পুরো ডেল্টা জি নেগেটিভ, তার মানে ডেল্টা জি নেগেটিভ মানে therefore this type of reaction will be spontaneous at any temperature। ঠিক আছে, জিজ্ঞেস করে কোন রিয়াকশন কোন টাইপের টেম্পারেচারে ফিজিবল,
তার মানে case 1, this type of reaction will be feasible in any temperature. Case 2 আমরা দেখে নিই। Case 2, আচ্ছা case 2 কি করি? case 2 গল্প কি? case 2 ধর আমি বললাম প্রসেস আছে endothermic with positive entropy, entropy change. Endothermic with positive entropy change, তার মানে ডেল্টা এইচ পজিটিভ এন্ডোথার্মিক দিয়েছিস এবং পজিটিভ এন্ট্রপি চেঞ্জ মানে ডেল্টা এস পজিটিভ। তাহলে ডেল্টা জির বক্তব্য কি হচ্ছে? তাহলে ডেল্টা জির বক্তব্য আবার বক্সের ভেতর বাক্স, তাহলে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ, এই টার্মটা পজিটিভ মাইনাস টি ডেল্টা এসটা পজিটিভ, তাহলে পুরো টার্মটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে দেয়ারফর this type of process will be spontaneous, therefore this type of process will be spontaneous. This type of process will be spontaneous this type of process will be spontaneous at high temperature. দেখ জল 100 ডিগ্রিতেই কেন ফুটছে? তুই হিসাব কি করলি? ওয়াটার টু ভেপার এন্ডোথার্মিক, তার মানে এই ভ্যালুটা পজিটিভ। জল থেকে ভেপার হচ্ছে, তার মানে ডিসঅর্ডারনেস বাড়ছে, নাম্বার অফ মোলস বাড়ছে, কারণ লিকুইডের নাম্বার অফ মোলস আমরা ধরি না, গ্যাসেসে যাচ্ছে নাম্বার অফ মোলস বাড়ছে, তার মানে নাম্বার অফ মোলস বাড়ছে মানে এন্ট্রপি বাড়ছে, ডিসঅর্ডারনেস বাড়ছে, তাহলে এটা পজিটিভ, পুরো পোর্শনটা নেগেটিভ। তাহলে এই পুরোটা এটার থেকে বেশি হবে, এই পুরোটা এটার থেকে বেশি হবে, এই পুরোটা এটার থেকে বেশি হবে। সেটা কখন সম্ভব? টেম্পারেচারটাকে বাড়িয়ে যাচ্ছিস, বাড়াতে যখন তুই 100 ডিগ্রি রিচ করছিস তখন এই ভ্যালুটা ডেল এইচ এর থেকে বেশি হচ্ছে, গিভস ফ্রি এনার্জি নেগেটিভ হচ্ছে, প্রসেস স্পন্টেনিয়াস হচ্ছে। তাহলে দিস টাইপ অফ প্রসেস উইল বি স্পন্টেনিয়াস অ্যাট হাই টেম্পারেচার। that is when T delta S will be greater than delta H. Case 2 অবধি হয়ে গেল। দেখ case 1, case 2 done. Case 3. আচ্ছা case 3 কি বলছে? case 3 কি কন্ডিশন রাখা যায়? endothermic with negative entropy তার মানে that is delta H endothermic, delta H পজিটিভ, এন্ডো দিয়েছিস delta H পজিটিভ and delta S নেগেটিভ। delta H পজিটিভ, delta S নেগেটিভ চলবে। এবার পর বসা, delta G ইকুয়াল টু delta H মাইনাস T delta S বসালাম। delta H আমার কি হয়েছে? delta H আমার পজিটিভ, এই পুরোটা আমার নেগেটিভ, তাহলে পুরো পোর্শনটা কি হচ্ছে? পজিটিভ। তার মানে যাই করিস তার মানে delta G পজিটিভ, whatever I do with temperature delta G will be positive, whatever be the temperature whatever be the temperature, delta G
will remain positive. Delta G will remain positive. Whatever be the temperature, delta G will remain positive. Whatever be the temperature, delta G will remain positive. তাই তো? Therefore, this reaction will not take place at any temperature. This reaction will not take place at any temperature. This reaction will not take place at any temperature. হয়েছে টান। এবার লাস্ট হচ্ছে কেস 4। চারটেই কেস আছে। কেস 4 আমি এন্ডোথার্মিকের দুটো কেস মনে হচ্ছে নিয়ে নিয়েছি। এন্ডোথার্মিকের আমি দুটো কেস নিয়ে নিয়েছি। এক্সোথার্মিক উইথ পজিটিভ এন্ট্রপি নিয়েছি। এবার এক্সোথার্মিক উইথ নেগেটিভ এন্ট্রপি। exothermic with negative entropy কি বক্তব্য delta H negative and delta S negative with negative entropy, delta H negative তাহলে বলো delta G equal to delta H minus T delta S চলবে? হ্যাঁ চলবে। এবার চলো এই ভ্যালুটা কি আছে নেগেটিভ, এটা কি আছে, চল এটা কি আছে নেগেটিভ, তার মানে এই পুরো পোরশনটা পজিটিভ। তার মানে তুই বারবার জল থেকে বরফ ধর, ডিসেম্বর মাসেই কেন সিমলায় বরফ পড়বে, কাশ্মীরে গুলমার্গে বরফ পড়ছে, কি হচ্ছে ঘটনাটা? জল থেকে বরফ হওয়া মানে মানে এক্সোথার্মিক, ঠিক আছে? জল থেকে বরফ হচ্ছে, হিট রিলিজ করছে, এক্সোথার্মিক। এবার যে হিটটা রিলিজ করছে ল্যাটেন্ট অফ ফিউশন রিলিজ করছে তার, তো এক্সোথার্মিক। কিন্তু জল থেকে বরফ হচ্ছে মানে ডিসঅর্ডার থেকে অর্ডার হয়ে যাচ্ছে, তাহলে এন্ট্রপি নেগেটিভ হচ্ছে, তাহলে পুরো পোরশনটা পজিটিভ হচ্ছে। তার মানে রিয়াকশনটা তখনই স্পন্টেনিয়াস হবে যদি এই পুরো ভ্যালুটা এই ভ্যালুর থেকে ছোট হয়। রিয়াকশনটা তখনই স্পন্টেনিয়াস হবে যখন এই পুরো ভ্যালুটা এই ভ্যালুর থেকে ছোট হয়, তাই তো? এই পুরো ভ্যালুটা এই ভ্যালুর থেকে ছোট হওয়া মানে দ্যাট ইজ দিস রিয়াকশন will be spontaneous only when this reaction will be spontaneous only when that T delta S will be, তার মানে এটা লেস হতে হবে, will be less than delta H. Therefore this reaction will take place at therefore this reaction will take place at low temperature. These reactions will take place at low temperature. Whatever be the temperature, এটা হবে না। এটা কি বলেছি? This type of reaction will be spontaneous at high temperature. যখন এটার থেকে বড়, এখানে কি হচ্ছে T del S ছোট, এখানে T less বড়। দেখো এই চারটে কেস
This is very, very important for school ক্লাস 11 এ স্কুলের জন্য খুব ইম্পর্টেন্ট, এমনিতেও এটা JEE নিটেও পড়ে থিওরিটিক্যাল কোয়েশ্চেন হিসেবে। ভালো করে এটা ঝপঝপ করে প্রপারলি দেখে নাও, বুঝে নাও, পজ করে টুকে নাও। ক্লিয়ার? তাহলে আমাদের লাস্ট আর একটা জিনিসই আমার বলার আছে, গিবস ফ্রি এনার্জি ডিটেল ক্যালকুলেশন, ডিটেল বক্তব্য, স্ট্যান্ডার্ড কন্ডিশন কাকে বলে, গ্রাফের বক্তব্য, গ্রাফ কখন এন্ট্রপি ম্যাক্সিমাম, এন্ট্রপিক্যালি দেখলে ইকুইলিব্রিয়ামে এন্ট্রপি ম্যাক্সিমাম, গিবস ফ্রি এনার্জি ওয়াইজ দেখলে ইকুইলিব্রিয়ামে গিবস ফ্রি এনার্জি মিনিমাম। এই গ্রাফের প্রত্যেকটা স্লোপ মানে DGDN। এই জায়গাটা বললাম একটা প্রবলেম দিয়ে যে নেচার কিভাবে 20 কিলো ক্যালোরি ঘুষ নিচ্ছে, এই সব জিনিস আমরা ক্লিয়ার করলাম। এইখান থেকে ক্যালকুলেট করে বেসিক্যালি দেখলাম যে ডেল্টা জি মানে ডিক্রিজ ইন ডেল্টা জি মানে নন মেকানিক্যাল ওয়ার্ক অফ আ সিস্টেম, একটা সিস্টেমের মধ্যে কতটা ইলেকট্রিক্যাল ওয়ার্ক করবে সেটা ডেল্টা জি ডিসাইড করবে। তারপর আমরা আর কি করেছি, এন্ট্রপি দিয়ে শুরু করেছিলাম, এন্ট্রপি অ্যান্ড গিবস ফ্রি এনার্জি, এন্ট্রপির ক্যালকুলেশন, এন্ট্রপি কিভাবে ক্যালকুলেট করতে হয় থার্ড ল থেকে। থার্ড ল এর আমরা একটা গ্রাফ দেখেছিলাম, গ্রাফটা কোথায় গেল, এই ছিল গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন। ঠিক আছে, এবার লাস্ট আর একটাই থার্মোডাইনামিক্স থেকে আমার পোর্শন বাকি, তারপরের ভিডিওটা আসবে হচ্ছে থার্মোকেমিস্ট্রি, তারপর হচ্ছে পুরো ইয়ারের সলভ প্রবলেম। তো 11-এর অলমোস্ট ফাইনাল পরীক্ষা চলে এসছে, এটা দেখে নিলে থার্মোডাইনামিক্সটা তো খুব ভালো করে হয়েই যাবে। এরপর গ্যাপে PYQ গুলো সব করে নিস। ঠিক আছে, তাহলে আমরা এবার করতে চাইছি ডেল্টা G0 অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আমি ডেরিভেশনটাই লিখছি না, ডেরিভেশনটা করালে আর একটু ভালো বোঝা যেত। A molecules of A plus B molecules of B, reversible sign, C molecules of C plus D molecules of D. এটা একটা জেনারেল রিঅ্যাকশন, এটা একটা জেনারেল রিঅ্যাকশন, হ্যাঁ না বল? একদম। এই জেনারেল রিঅ্যাকশনটার QC ইকুইলিব্রিয়ামে কি পড়েছি, কনসেন্ট্রেশন অফ C টু দি পাওয়ার C ইন্টু কনসেন্ট্রেশন অফ D টু দি পাওয়ার D ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার A ইন্টু কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার B। পড়েছি কিনা বল? পড়েছি কিনা বল? একদম একদম। এবং শুধু এটাই নয়, QC আরো আমি যেটা লিখতে পারি, QC আরো যেটা আমি লিখতে পারি, Q P equal to partial pressure of C to the power C into partial pressure of D to the power D divided by partial pressure of A to the power A into partial pressure of B to the power B। লিখতেই পারি, QC লিখতে পারি, QP লিখতে পারি, একদম। ইকুইলিব্রিয়ামে these are particularly called KC, this is particularly called KP। এটা ইকুইলিব্রিয়ামেই সম্ভব, তাই তো? QC কি, KC কি, সব আমরা ক্লাসে ইকুইলিব্রিয়াম যখন ডিসকাস করেছি সব আমরা ডিটেলে পড়েছি। তাহলে সেই বেসিসে, সেটার বেসিসে আমার দের এক্সপ্রেশন যেটা এসছে, আপাতত এক্সপ্রেশনটা মনে রাখ, পরে যখন আরেকটু প্রবলেম করব তখন আমরা বলে দেবো। ডেল্টা জি যেটা পাবি দেখবি সেটা হচ্ছে ডেল্টা G0। আগে বল ডেল্টা G0 কি? ডেল্টা G0 হচ্ছে সেই চেঞ্জ ইন ডেল্টা জি যখন আমার প্রেসার 1 বার। ডেল্টা জিটা কি? চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি, যে কোনো সময়, যে কোনো কন্ডিশন, যে কোনো টেম্পারেচারে। আর স্পন্টেনিটি ক্রাইটেরিয়া কি? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার গিবস ফ্রি এনার্জি চেঞ্জ অফ আ সিস্টেম মাস্ট বি নেগেটিভ। ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি? চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি নেগেটিভ, এটাও সত্যি। আর ইকুইলিব্রিয়ামে গিবস ফ্রি এনার্জি মিনিমাম, এটাও সত্যি। একটা বাচ্চা বাসে উঠে ঝঞ্ঝট করার মতো তার এনার্জি আছে, নানা রকম দুষ্টুমি বুদ্ধি তার মাথায় আছে। দুষ্টুমি বুদ্ধিটা হচ্ছে তার নন মেকানিক্যাল ওয়ার্ক। সে এবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, হতে হতে সে একদিন দাদুতে পৌঁছে মরে গেল। তার মানে আস্তে আস্তে তার গিবস ফ্রি এনার্জি রোজের কমতে যেদিন মিনিমাম সেদিন তার খেলা শেষ, সেই ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। দিস ইজ দ্য টোটাল স্টোরি। তাহলে এটা যদি টোটাল স্টোরি হয়, তাহলে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা G0 প্লাস
nRT 2.303 log QC এরকম পাবি তুই, ঠিক আছে। এবার এটা এই এক্সপ্রেশনটা মনে রাখ, হ্যাঁ, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো প্লাস nRT 2.303 log of QC, এটা ডেরিভেশন করলেই একদম ডেরিভেশনটা ক্লিয়ার হয়ে যাবে। বেসিক্যালি এটা একটু আগে যেমন পি দিয়ে করছিলাম, একটু আগে দেখ, আর বলছি না, অনেকটা বোরিং হয়ে যাবে। এই এক্সপ্রেশনটা মনে রাখ, সব জায়গায় এক্সপ্রেশনটা হয়তো লেখা আছে। এবার তুই নেক্সট একটা জিনিস ভাব, নেক্সট আরো একটা জিনিস ভাব, অ্যাড ইকুইলিব্রিয়াম কি বক্তব্য? অ্যাড ইকুইলিব্রিয়াম ডেল্টা জি ইকুয়াল টু জিরো, একদম ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি তোর জিরো, এবং কিউসি ইকুয়াল টু কেসি, ইকুইলিব্রিয়ামে তোর কিউসি কেসি সাথে ইকুয়াল। তাহলে আমার ইকুইলিব্রিয়ামে আমি কি লিখতে পারি? তাহলে আমি কি লিখতে পারি অ্যাট ইকুইলিব্রিয়াম? ডেল্টা জিটা জিরো, তাহলে ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস 2.303 nRT log কেসি লিখতে পারি, ঠিক আছে। এটা যেমন লিখতে পারি, এটাও লিখতে পারি ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস 2.303 nRT log of কেপি লিখতে পারি, একদম। এবং এটা যদি লিখতে পারি তাহলে এইটাও লিখতে পারি যে ডেল্টা জি জিরো ইকুয়াল টু nRT ln কে ইকুইলিব্রিয়াম, আমি লগটা নিয়ে নিই। আবার আমি লিখতে পারি যে ডেল্টা জি জিরো ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল্টা এস জিরো, মাথায় জিরো লাগানো মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে 1 বার প্রেসার। আচ্ছা, জব করে এই ভ্যালু বসা, 1 মোলের জন্য যদি হয়, তার মানে 1 মোলের জন্য 8t ln ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল্টা এস লিখতে পারি, একদম। তাহলে দেখ, ইকুইলিব্রিয়াম দেয়ারফর আমি লিখতে পারি ইকুইলিব্রিয়াম লগ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো বাই 8t মাইনাস ডেল্টা এস জিরো বাই কি দিয়ে ভাগ করেছিস? 8t দিয়ে, ঠিক আছে, পৌঁছে গেলাম। ডেল্টা এস তো আমরা কি বলেছি? অ্যাবসলিউট এনট্রপি বার করতে পারি এবং স্ট্যান্ডার্ড কন্ডিশনে পেতে পারি বাই আর, এরকম পেয়েছি। তাহলে এইটা যদি আমাকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর এক্সপ্রেশন আসবে, এইটা যদি আমাকে কেউ গ্রাফ প্লট করতে দেয় যে ln কে ইকুইলিব্রিয়াম ভার্সেস 1/t প্লট করতে দিয়েছে আমায়, তাহলে আমি একটা জিনিসই জানি, y ইকুয়াল টু mx, এদিকে মাইনাস সি আসছে, ঠিক আছে। তার মানে এদিকে যদি মাইনাস সি আসে, তার মানে আমার স্লোপ দাঁড়াচ্ছে হচ্ছে ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো বাই আর। দেখ, এইটুকুটা আমার স্লোপ। এবার যদি তার মানে এবার যদি এক্সোথার্মিক হয়, তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু নেগেটিভ,
ডেল্টা এইচ ইকুয়াল টু নেগেটিভ মানে লাইন কিরম হবে এরম, ঠিক আছে, কারণ আমার স্লোপটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার যদি এন্ডো হয় দেন ডেল্টা এইচ জিরো, এটা জিরো ইকুয়াল টু পজিটিভ, তাহলে স্লোপ পজিটিভ হলে এরকম হবে। স্লোপ পজিটিভ হলে আমি গ্রাফটাকে এরম ভাবে লিখি, আমি তো এক্স্যাক্টলি স্লোপের ভ্যালুগুলো জানি না, তার মানে এইটা হলে এক্সো। আবার যদি আমার গ্রাফটা এই রকম হয়, আচ্ছা আরো একটা সিস্টেমে এঁকে নিই, এরকম ধর দিয়েছে, এরকম ধর দিয়েছে, হ্যাঁ, এই হচ্ছে গ্রাফের লাইন। তার মানে আমি প্লট করছি আমি ln k ইকুইলিব্রিয়াম ভার্সেস 1/t, ln k ইকুইলিব্রিয়াম ভার্সেস 1/t প্লট করছি। আমার গ্রাফ যদি এরকম হয় তার মানে প্রসেস হচ্ছে এন্ডো, পজিটিভ স্লোপ আছে এন্ডো, আর নেগেটিভ স্লোপ মানে এক্সো। ডান, একদম দেখে নে, ক্লিয়ার। এবার তার মানে আমি কি পেলাম, আগের এক্সপ্রেশনটা একবার দেখে নিই। তার মানে আমি পেলাম ln k ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো বাই RT মাইনাস ডেল্টা এস জিরো বাই টি, এখানে ছিল বাই আর, এরকম পেয়েছি। আমি যদি দুটো ডিফারেন্ট টেম্পারেচারের জন্য লিখি তাহলে আমার যেটা আসবে, ধর লগ অফ কে টুর জন্য লিখছি ln k2 ln k1, এরকম যদি লিখি লগ নিয়ে লিখি, তাহলে লগ অফ k2 বাই k1, এটা আইনিক ইকুইলিব্রিয়ামে পড়েছি, ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো বাই 2.303 ইন্টু আর, এদিকে 1/t1 মাইনাস 1/t2 এরকম আসবে। তাহলে এইটাকে তুই ইউজ করে বলতে পারবি লগ অফ k2 বাই k1 ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো বাই 2.303 ইন্টু আর t2 মাইনাস t1 ডিভাইডেড বাই t1 t2। কমপ্লিট হয়ে গেল হিসাব, দেখে নাও। এটাই আমরা যখন আইনিক ইকুইলিব্রিয়াম পড়েছিলাম বারবার বলেছিলাম যে জলের কেডব্লিউ 10⁻⁻14 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড অন্য কোনো টেম্পারেচার দিলে তুই নতুন কেটা বার করে নিবি। এবার তুই বলবি স্যার ওখানে তো ডেল্টা এইচ ছিল, ডেল্টা এইচ জিরো ছিল না। নর্মালি ডেল্টা এইচ এর সাথে টেম্পারেচারের প্রেসারের খুব বেশি ভ্যারি হয় না, তাই ডেল্টা এইচ এর সাথে প্রেসারের খুব বেশি ভ্যারি হয় না, তাই আমরা এটার জায়গায় ডেল্টা এইচ জিরোর জায়গায় ডেল্টা এইচও লিখতে পারি। ক্লিয়ার? পুরো থার্মোডাইনামিক্সের যতগুলো এক্সপ্রেশন ছিল, যত রকমের, সব মোটামুটি আমার এই কটা লেকচারে কমপ্লিট হয়ে গেছে। ওকে, এই লেকচারটাও বেশ শক্ত আছে, বেশ নতুন কনসেপ্ট আছে, ধরে ধরে দেখে কমপ্লিট করবি। এর সাথে লাস্ট আমি আর থার্মোকেমিস্ট্রির ভিডিও দিয়ে দিচ্ছি, বাস তাহলেই আমাদের পুরো থার্মোডাইনামিক্সের গল্প শেষ, আমাদের লেকচার 7 কমপ্লিট। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা ভালো করে নোটস করে চটপট করে রেডি করে দে। টাটা।